एवरीवन एमके बेंगली क्लासरूमे सबाइके जानाई स्वागत। आज के आमी पंचम अध्याय मुघल साम्राज्य पृष्ठा 69 থেকে 74 पृष्ठार मध्य जे समस्त गुरुत्वपूर्ण प्रश्न उत्तरगुलो आछे सेई समस्त गुरुत्वपूर्ण प्रश्न उत्तर निये आज এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। আর যারা এই ভিডিওর মধ্যে দিয়ে আমার চ্যানেলটি প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তরে আমরা লিখব জদির-উদ-দীন মোহাম্মদ বাবর। নেক্সট প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, সফাবি কারা? উত্তরে লিখব সফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। খ্রিস্টীয় 16 শতক থেকে অষ্টাদশ শতকে পর্যন্ত তারা শাসন করে। 3 নম্বর প্রশ্ন, উজবেক কারা? উত্তরে লিখব উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কি ভাষী জাতি। খ্রিস্টীয় 16 শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ার একাধিক রাজ্য গড়ে তুলেছিল। 4 নম্বরে আছে টিকা বাদশাহ। উত্তরে আমরা লিখব বাদশাহ বা পাতশাহ বা পাদিশাহ শব্দগুলি ফার্সি। পাত অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা, এই দুই শব্দ থেকে যোগ হয়েছে। খুব শক্তিশালী শাসক বোঝাতে একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করা হয়। 1507 খ্রিস্টাব্দে বাঘল কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নেন। 6 দাগের প্রশ্ন, সার্বভৌম শাসক কাকে বলে? টিকা লেখো। উত্তরে লিখব সার্বভৌম শাসক বলতে বোঝায় সার্বভৌমর উপর যারা আধিপত্য। সার্বভৌম বা গোটা পৃথিবীর উপর তো মানুষ একজন সার্বভৌম বা গোটা পৃথিবীর উপর তো একজন মানুষের আধিপত্য থাকতে পারে না। অর্থাৎ বুঝতে হবে যার আধিপত্য এই বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি যেখানে নিজের ক্ষমতা স্থাপন করেন তিনি সার্বভৌম শাসক। এই কথাটি শুধু শাসক নিজেই জানলে হবে না, সেটা সবাই মেনে নিলে তবে অধিকার টিকে থাকবে। 7 দাগের প্রশ্ন, মোগলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে কোন কোন শব্দ ব্যবহার করে থাকে? উত্তরে আমরা লিখব যে পাতশাহ ও বাদশাহ শব্দ ব্যবহার করে থাকে। 8 দাগের কোয়েশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর কোন শক্তিতে পরাজিত হয়? উত্তরে লিখব আফগান শক্তিতে পরাজিত হয়। 9 দাগের টিকা লেখো খানুয়ার যুদ্ধ। উত্তরে লিখব 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়। এই যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দেয় মেওয়ারের রানা সংগ্রাম সিংহ। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মোগল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই, তারা হলেন ধর্ম যোদ্ধা বা গাজী। আসলে এভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন। আবার উত্তর ভারত থেকে বাবরকে হাঁটানোর জন্য কয়েকজন মুসলমান শাসক ও রাজপুতদের সঙ্গে যোগ দেয়। সুতরাং বলা যায় এই যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল না। 10 দাগের টিকা ঘরঘরের যুদ্ধ। উত্তরে লিখব ঘরঘরের যুদ্ধ হলো 1529 খ্রিস্টাব্দে আফগানদের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করেন। আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসক নসরত শাহ। এই যুদ্ধে জিতলেও বাবর বিহারে পাকাপাকি অধিকার কায়েম করতে পারেননি। 11 দাগের প্রশ্ন, সামরিক অভিজাত কাদের ছিল? সামরিক অভিজাত তাদেরকেই বলা যায় যারা বংশগতভাবে যুদ্ধ পরিচালনা করেন। এছাড়া তারা খুব গুরুত্বপূর্ণ পদও পেতেন। অনেক সময় এদের রাজপরিবারের সঙ্গেও পারিবারিক যোগ থাকত। নেক্সট 12, মুঘলদের উত্তরাধিকারী নীতি সম্পর্কে যা জানা লেখ। উত্তরে লিখবে মোগল শাসকদের মধ্যে তৈমুরীয় নীতি মোতাবকের উত্তরসূরিদের মধ্যে যে অঞ্চল ভাগ করার প্রথা ছিল হুমায়ুন তা মানেননি। বাবরও শাসক হিসাবে হুমায়ুনকে মনোনীত করতে গিয়েছিলেন। হুমায়ুন সাম্রাজ্যের শাসনভার নিজের হাতে রেখেছিলেন। ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন। সরাসরি শাসকের দায়িত্ব না পাওয়ায় তারাও সাম্রাজ্য রক্ষা করার তাগিদ অনুভব করেনি। তাই শেষমেশ একজোট হয়েও আফগানদের বিরুদ্ধে মুঘল বাহিনী জয়ী হতে পারেনি। 13 দাগের প্রশ্ন, মোগল আফগান দ্বন্দ্ব সম্পর্কে যা জানো লেখো। উত্তরে তোমরা লিখবে যে প্রথমে মোগল আফগান দ্বন্দ্ব সম্পর্কে জানা যায় বলে এটুকু লিখবে। লিখে 1 নম্বর পয়েন্ট করবে তোমরা, করে তার মধ্যে লিখবে যে মোগলদের বিরোধিতা সবসময় একজোট ছিল না। মোগলদের দুটি প্রধান বিরোধী শক্তি রাজপুত এবং আফগানদের মধ্যে বিরোধ ছিল। নেক্সট 2 নম্বর পয়েন্ট করে লিখবে তোমরা বিহারে আফগানদের নেতৃত্ব দেন হুমায়ুন সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শের খান। হুমায়ুন তারপর দুবার 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে 1580 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে শের খানের কাছে পরাজিত হয়েছিল। 3 দাগের প্রশ্নে লিখবে পয়েন্টে লিখবে তোমরা শের খানের কাছে পরাজিত হয়ে হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। হুমায়ুন এই পালিয়ে বেড়ানোর সময় আকবরের জন্ম হয়।
4 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখবে শেরশাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ ক্ষমতায় এলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। সেই সুযোগে হুমায়ুন দেশে ফিরে এসেছিলেন, কিন্তু তিনি বেশি দিন শাসন করতে পারেননি। দিল্লির পুরনো কেল্লার পাঠাগারে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। নেক্সট 14 দাগের কোয়েশ্চেন লিখবে শেরশাহের সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে করবে। তো প্রথমে কি লিখবে, শেরশাহ শাসন পরিচালনা ও রাজত্ব ব্যবস্থায় বেশ কিছু সংস্কার করেছিলেন। সেগুলি হলো 1 নম্বর পয়েন্ট, শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। 2 নম্বর পয়েন্ট করে তোমরা যেটা লিখবে সেটা হলো পাট্টার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কাবুল করলে রাষ্ট্রকে একটি দলিল দিত, যাকে বলা হতো কাবুলিয়ত। 3 নম্বর পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ শাসক পথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। 4 নম্বর পয়েন্ট তোমরা লিখবে পৃথক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন শেরশাহ। 5 নম্বর পয়েন্টে তোমরা লিখবে শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছিলেন। 6 নম্বরে তোমরা লিখবে সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন শেরশাহ। নেক্সট কোয়েশ্চেন 15 দাগের প্রশ্ন, আকবর যখন শাসনভার পান তখন তার বয়স কত ছিল? উত্তর লিখবে 13 বছর। 16 আকবরের কম বয়সে শাসন পরিচালনার কাজে সাহায্য করেছিলেন কে? বৈরম খান। 17 দাগের প্রশ্ন, আলিম শাহের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিমু। 18 দাগের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তরে তোমরা লিখবে 1526 খ্রিস্টাব্দে আকবরের সাথে আফগানদের দিয়ে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে এই যুদ্ধে আফগানরা পরাজিত হয়। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমার সাথে দেখা হবে আর একটু নেক্সট ভিডিও। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।